যারা মাদকের ব্যবসায়ী, যারা মাদকটা একদম সহজলভ্য করে দিচ্ছে, আমাদের একেবারে শহর থেকে গ্রাম সারা বাংলাদেশে এটা খুবই সহজলভ্য হয়ে গেছে এবং এটা অনেক সময় যেতেও হয় না, চলেও আসে। বিভিন্ন রকমের চ্যানেল, তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা খুব স্ট্রং, এভাবে কাজ করে। তারপরে আরো কিছু লোক আছেন যারা এগুলোকে, এই ব্যবসা বা এই চক্রটাকে ফ্যাসিলিটেট করে, কিভাবে মাদকের ব্যবসা বা মাদকের বিস্তারটা আরো করা যায় সেটা। এটা হলো একটা ইস্যু, একটা দিক, যে আমার লোকজন বা আমার সন্তান বা আমার আত্মীয় বা আমার সমাজের একজন বা একাধিক জন অ্যাডিক্টেড হয়ে গেছেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের প্রিভেনশন, যাতে করে আমাদের নতুন করে কেউ অ্যাডিক্টেড না হয়, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 83 লক্ষ অ্যাডিক্টেড মাদকাসক্ত লোকজন, 83 লক্ষ। অ্যাডিক্টেড হলে আমাদের সিলসার্জন মহলের সাথে আজকে কথা হচ্ছিল, অ্যাডিক্টেড কখন রিপোর্টেড হয়? যখন তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তিনিও তার বক্তব্য বলেছেন, যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কাজ করে না, একজন মানুষের, একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে কাজ করার কথা, যেভাবে তার আচরণ হওয়ার কথা, সেই আচরণটা যখন হচ্ছে না, তখন তাকে অ্যাডিক্টেড হিসেবে রিপোর্ট করা হচ্ছে। কিন্তু তার বহু আগে থেকে কিন্তু সে ড্রাগ নিচ্ছে। তার মানে আমাদের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 83 লক্ষ অ্যাডিক্টেড, কিন্তু আপনার ড্রাগ ইউজার কিন্তু আরো বেশি, সে তুলনায় আরো বেশি। এবং এই 83 লক্ষ অ্যাডিক্টেডের মধ্যে আমার বেশিরভাগই হচ্ছে তরুণ, যাদের বয়স 18 থেকে 30 এর মধ্যে। 18-র নিচেও কিন্তু আমাদের অ্যাডিক্টেড আছে, এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়। তো এখন এতগুলো হচ্ছে, এগুলোর বহুবিধ কারণ আছে, আপনারা জানেন। মূলত হচ্ছে কৌতূহল থেকে শুরু হয়, আবার হচ্ছে পিয়ার গ্রুপ, যাদের সাথে তাদের বন্ধুত্ব হয়। এক বন্ধু দেখা গেল যে সে ড্রাগ ইউজ করছে, আর এক বন্ধু মানে সে ইউজ করে না। শুরুতে মানুষ বলে না আমি এগুলো খাবো না, তখন বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তখন বন্ধুত্ব রক্ষা করার জন্য তখন হচ্ছে আচ্ছা দে, এইভাবে এইভাবে কিন্তু শুরু হয়। আরো আপনারা দেখে থাকবেন, মানুষ কিছু কিছু মানুষ মানে ওরা তো স্টুডেন্ট, তাদের ব্রেইনের ডেভেলপমেন্টটা পুরোটা হয় না, তার আগেই তারা জড়িয়ে যায়। অনেক সময় অনেকেই আমরা দেখি ইন্টারন্যাশনাল যারা স্পোর্টসের সাথে জড়িত, তারা ড্রাগস নেয় বিভিন্ন কারণে, তারা তাদের পারফরমেন্সটা ভালো করার জন্য ড্রাগস নেয়। একাডেমিক্যালি ভালো করার জন্য অনেকে ড্রাগস নিচ্ছে, বাংলাদেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তো এই যে গ্যাপগুলো হয় আমাদের সন্তানরা যখন বিশেষ করে এসএসসি পাস বা ইন্টারমিডিয়েটের পাস করার পরে যখন সে একা একা থাকা শুরু করে, তখন কিন্তু আপনার আমার পক্ষে তার প্রত্যেকটা অ্যাকশন মনিটর করা সম্ভব নয়। তারা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যায়, বাড়ি থেকে দূরে যায়, একটা নতুন পরিবেশে থাকে, পড়াশোনার অনেক চাপ থাকে, নতুন বন্ধু হয়, অনেক কিছু ইস্যু থাকে। ফলে সব বাচ্চা কিন্তু এটা ইমোশনাল তার যে ইন্টেলিজেন্সটা সেটা দিয়ে এটা ম্যানেজ করতে পারে না, তারা এই বিপথে চলে যায়। আবার অনেক বাচ্চা কাচ্চা আমাদের সাথেই থাকে, তারপরে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা বিপথে চলে যাচ্ছে। আমাদের যে প্যারেন্টিং একটা সময় ছিল, একটা পরিবারে যৌথ পরিবার, অনেক লোকজন ছিলেন, দাদা দাদি, চাচা চাচি, বাবা মা, ভাই বোন, কাজিনস, অনেক লোকজন, এবং সবাই একটা সবার প্রতি আত্মিক টান ছিল এবং মনিটরিংটা খুব স্ট্রং ছিল। কোথায় যাচ্ছে, আপনারা এখানে যারা বসে আছেন, যারা আমার বয়সী বা আমার থেকেও একটু বেশি বয়স্ক, তাদের কিন্তু সবার বাড়িতে একটা সূর্যাস্ত আইন ছিল। মাগরিবের আজানের সাথে তুমি সারাদিন কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা বিষয় না, মাগরিবের আজানের সাথে সাথে তোমার বাড়ি ফিরতে হবে। এখন কিন্তু এই সূর্যাস্ত আইন অনেকটাই শিথিল হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেই। আপনারা যদি চারপাশে দেখি, আমাদের অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু সূর্যাস্তের পরে অনেক রাত করে তারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ছেলে মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এসপি মহোদয় বলেছেন, এগুলো থেকে কিন্তু শুরু হয়। আরেকটা বিষয়, এখন আরো যে অ্যালার্মিং যে জিনিসটা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ব্যবহার আমাদের বাচ্চাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, বড় বড় বিভিন্ন কারণে দিচ্ছি, প্রয়োজনের থেকে অন্য অপ্রয়োজনেও আমরা দিয়ে দিচ্ছি আমাদের বাচ্চাদের হাতে। স্মার্টফোন তুলে দিচ্ছি, ইন্টারনেট তুলে দিচ্ছি, সেটা কিন্তু একটা জগৎ। ওখানে আপনি বুঝতেই পারছেন না আপনার বাচ্চা কিসের সাথে জড়িয়ে যাচ্ছে।
অনলাইন গেমিং হয়, জুয়ায় হয়ে যায়, এবং এগুলো এক ধরনের ট্র্যাপ। আমাদের বাচ্চারা না বুঝেই কিন্তু এটার মধ্যে পড়ে যায়, এবং মাদকের যে ট্র্যাপ, এটা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল। একটা হচ্ছে পদ্ধতি, তার ট্রিটমেন্ট, আমাদের সিভিল সার্জন মহোদয় যেটা বলেছেন, এটা কিন্তু সমন্বিত ট্রিটমেন্ট লাগবে, নট অনলি ফিজিক্যাল ট্রিটমেন্ট। এটা হচ্ছে শুধু মেডিকেল কলেজ বা হাসপাতালের ট্রিটমেন্ট ডাক্তাররা দিলেই হবে না, এখানে আপনার সাইকিয়াট্রি লাগবে, তার ফ্যামিলি মেম্বার লাগবে, তার রিহ্যাবিলিটেশন লাগবে। এটা অনেক ব্যয়বহুল এবং এটা অনেক সময় সাপেক্ষ। আবার এগুলোর অনেক রিঅ্যাকশন আছে। যখন উনি যেটা বললেন ডিটক্সিফিকেশন করা হয়, তারপরে তার শরীরে অনেক ধরনের রিঅ্যাকশন তৈরি হয় নেশা না পেলে। আপনারা যেটা দেখেন, আমরা খোলা চোখে দেখি, একজনকে যদি আপনি বেঁধে রাখেন যে সে তাকে এই ড্রাগটা নিতে দেওয়া হবে না আজকে, তখন দেখবেন তার শরীরে অনেক ধরনের রিঅ্যাকশন তৈরি হয়, একটা যন্ত্রণা তৈরি হয়। মানে এখান থেকে বের হয়ে আসার পথটাও কিন্তু সহজ নয়। দুইটা রাস্তা, একটা হচ্ছে সে ওইটা গ্রহণ করে আস্তে 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 তিলে তিলে সে মৃত্যুর দিকে যাবে, কিন্তু এই মৃত্যুটাও সহজ নয়। সে মৃত্যু নিজে তো মরবেই, পাশাপাশি তার আচরণের কারণে তার পরিবার, সমাজ, এগুলোকেও সে মোটামুটি একটা খুবই বাজে অবস্থায় পড়বে। আপনারা আমরা যেগুলো আশেপাশে দেখি যে একটা অ্যাডিক্টেড যদি একটা পরিবারে থাকে, সেই পরিবার কিন্তু আর কখনোই তার স্বাভাবিকতায় থাকে না। দেখা গেল যে এক সময় তার বেশ সচ্ছল একটা পরিবার ছিল, পরে একজন অ্যাডিক্টেড সন্তানের পিছনে তার এই টাকা পয়সা দিতে 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 তারা ফতুর হয়ে যাচ্ছেন, তারপরেও হয় না। আমরা দেখি, প্রায়ই পত্রিকায় দেখি, মাদকের টাকা না পাওয়ার কারণে বাবাকে খুন, মাকে মেরেছে, আমরা ঐশিক কথা জানি। এরকম আমরা প্রতিনিয়ত কিন্তু এই জিনিসগুলো পাচ্ছি। আরেকটা হচ্ছে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবস্থাগুলো কিন্তু করা সম্ভব হচ্ছে না, কারণ এটা অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আপনি যদি পঞ্চগড় হাসপাতালের কথা আমরা চিন্তা করি, বাস্তবতা, আমার এখানে 63 জন